आज আমরা ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটির তৃতীয় দিনে এসে পৌঁছেছি। তো আজকে তৃতীয় দিনের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ থিওরি এবং বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা পড়েছিলাম ভরক্রিয়া সূত্র এবং বিক্রিয়ার হার সূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ কীভাবে লিখতে হয় না হয়। তো এই প্রবলেমটিতে যাওয়ার আগে আমি এই বিক্রিয়াটি নিয়ে দুটি কথা বলি। এই বিক্রিয়াটি লেখা আছে a প্লাস বি অ্যারো সি প্লাস ডি। এই বিক্রিয়াটির আছে কি a প্লাস বি অ্যারো দিয়ে সি প্লাস ডি। এই বিক্রিয়াটিতে আমরা যদি হার সমীকরণ লিখি তাহলে আগের দিন থেকে আমরা কি শিখেছি, এইভাবে লিখতে পারবো। এক্স ও ওয়াই এই দুটিকে আমরা ধরে নেব। তো আজকে বলে দিই যে এই এক্স ও ওয়াইটি কী, এগুলি তো পরীক্ষালব্ধভাবে বার করা হয়, আগের দিন দেখিয়েছি প্রবলেম করিয়ে। আচ্ছা, যদি এই বিক্রিয়াটার হার সমীকরণ এইটা হয় তাহলে এই বিক্রিয়ার ক্রম কত হচ্ছে? এটা হচ্ছে এই বিক্রিয়ার ক্রম, ঠিক আছে। তো এই বিক্রিয়ার ক্রম বা এটা কোনো কোনো অঙ্কে দেখবে এইরকম থাকবে, বিক্রিয়ার সামগ্রিক ক্রম। বিক্রিয়ার ক্রম বা বিক্রিয়াটির সামগ্রিক ক্রম মানে ওভারঅল ক্রম হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে এই এক্সটা হচ্ছে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, যেগুলি আমরা ধরে নিয়েছিলাম। এটা ধরে নেওয়া, অবশ্যই ধরে নিয়ে পরীক্ষালব্ধভাবে আমরা এক্সের মানটা আগের দিন বার করে দেখিয়েছিলাম। আচ্ছা, ওয়াইটা হচ্ছে বি এর সাপেক্ষে বিক্রিয়াক্রম, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই সম্পর্কে আরও ধারণাটা পরিষ্কার হলো যে এক্স আর ওয়াইটা কি, এটা অবশ্যই আমরা ধরে নিয়ে পরীক্ষালব্ধভাবে বার করেছিলাম, আগের দিন দেখিয়েছিলাম। তাহলে এক্সটাকে কি বলতে পারি? এক্সটাকে বলতে পারি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, ওয়াইটা কি? বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, আর টোটালটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়ার ক্রম বা বিক্রিয়ার ক্রম, ঠিক আছে। তো এক্সটাকে আমরা বলবো এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, ওয়াইটাকে আমরা বলবো বি এর সাপেক্ষে বিক্রিয়াক্রম, আর বিক্রিয়ার সামগ্রিক ক্রম হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার আমরা এই প্রবলেমটিতে যাব। এক্স আর ওয়াইটা কিন্তু অবশ্যই ধরে নেওয়া দুটো রাশি, ধরে নিয়ে আমরা এক্সপেরিমেন্টালি পরীক্ষালব্ধভাবে এক্স আর ওয়াইয়ের মানটা আগের দিন বার করা প্রবলেমে দেখিয়েছিলাম। তো এই প্রবলেমটায় কি বলছে, যে বলছে যে এ প্লাস বি অ্যারো সি প্লাস ডি এই বিক্রিয়াটা দিয়েছে। বলেছে বিক্রিয়ায় এ ও বি এর উভয়ের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করি তাহলে বিক্রিয়ার হার কত গুণ হচ্ছে? 8 গুণ। বিক্রিয়ার হার তাহলে হচ্ছে 8 গুণ। এ আর বি দ্বিগুণ, উভয়ের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার হচ্ছে 8 গুণ, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক দিলে, এই টাইপের অঙ্ক এইচএসে আসার সম্ভাবনা প্রবল। তো এই টাইপের অঙ্ক দিলেই আমরা এইভাবে স্টার্ট করব অঙ্কটা। প্রথমেই আমরা বিক্রিয়াটার হার সমীকরণটা ধরে নেব। আগের দিন বলেইছিলাম যে ভরক্রিয়া সূত্রের মতো করে লিখব না আমরা। বিক্রিয়ার হার সমীকরণটা কি করলাম? আমরা ধরে নিলাম। আর এখানে এক্স আর ওয়াইটা কি সেটা বলে দিলাম। এক্স কি? এর সাপেক্ষে, এক্স হচ্ছে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, আর ওয়াই হচ্ছে বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এটা ধরে নেব এই টাইপের অঙ্ক যখনই দেবে, সেটা একটা বিক্রিয়ক থাকলেও এই টাইপের অঙ্ক যখনই দেবে আমরা স্টার্টিংটা কি করব? এইভাবে করব। আচ্ছা, এবার ওরা যে কন্ডিশানটা বলেছে সেই কন্ডিশানটা আমি 1 নম্বর সমীকরণে পুট করব। যেটা বলেছে সেটা কিন্তু লিখতে হবে। এ ও বি উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করলে
আমি আর লিখলাম না, পুরো এই এতটা লিখতে হবে, বিক্রিয়ার হার 8 গুণ হয় পর্যন্ত লিখতে হবে। যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা লিখলাম, এ ও বি এর উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কি হয়, 8 গুণ হয়। অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, বিক্রিয়ার হারটা কত গুণ হয় বলেছে, 8 গুণ হয়। তাহলে 8R ইকুয়াল টু উভয়ের গাঢ়ত্ব কি বলেছে, দ্বিগুণ করলে। দেখো বোঝা গেল কি না, এ ও বি উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার বলেছে 8 গুণ হয়। আমি জাস্ট সেইটাকে পুট করলাম, এ আর বি উভয়ের গাঢ়ত্বকে আমি দ্বিগুণ করেছি, আর বিক্রিয়ার হার বলেছে 8 গুণ হয়, আমি 8 গুণ করেছি। এটা তাহলে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তারপর আবার একটা বলেছে যে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে, মানে এখানে এর গাঢ়ত্ব যদি না পাল্টানো হয়, শুধু বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বলেছে বিক্রিয়ার হার কি বলেছে, দ্বিগুণ হয়। তাহলে আন্ডারলাইন করি, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। ঠিক আছে, সেটা লিখতে হবে, কিন্তু এখানে একটু এই লাইনটা লিখতে হবে যে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। অতএব এবার লিখব প্রশ্নানুসারে, তাহলে কি হচ্ছে, 2R ইকুয়াল টু এর গাঢ়ত্বটা, এখানে কেটা লেখা হয়নি, এর গাঢ়ত্বটা যেমন ছিল সেরকম বি এর গাঢ়ত্বটা দ্বিগুণ করা হলো। দেখো ক্লিয়ার কিনা, এখানে একটু আগে কেটা লেখা হয়নি, লিখে দিলাম, এই যে কেটা, এখানেও লিখলাম কেটা। বলেছে কি, এর গাঢ়ত্বটা কিছু বলেনি, বলেছে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। আমি বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করেছি, এই সমীকরণে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করেছি, আর বিক্রিয়ার হারটাও কি করেছি, দ্বিগুণ করেছি। তাহলে আমাদের হাতের সামনে এই 3টে সমীকরণ, এই 3টে সমীকরণের সাহায্যে আমাদের এই সমীকরণটা, মানে এর আর এর মানটা বার করতে হবে। কি বার করতে বলেছে দেখে নাও, বিক্রিয়ার হার সূত্র নির্ণয় করো। মুছে দিই। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, এবার আমরা ভাগ করে করে বার করে ফেলতে পারবো। যদি ভাগ করি তাহলে আমরা বার করে ফেলতে পারবো। আমরা প্রথমে এক কাজ করি, 2 ভাজিতক 1 করি। কি করছি, 2 ডিভাইডেড বাই 1, 2 ভাজিতক 1 করছি। ঠিক আছে, তাহলে 2 ভাজিতক যদি 1 করি, খেয়াল করে দেখো, 2 ভাজিতক 1 করছি, মানে 2-এর বাঁ দিকেরটা ওপরে লিখলাম, 1-এর বাঁ দিকেরটা নিচে লিখলাম। আবার 2-এর ডান দিকটা কি করব, ওপরে লিখব। 2-এর ডান দিকটা ওপরে লিখলাম, 2-এর ডান দিকটা ওপরে লিখলাম, আর 1-এর ডান দিকটা নিচে লিখলাম। ঠিক আছে, কেন, 2 ভাজিতক আমরা কি করছি, 2 ভাজিতক 1 করছি। তো এইবার সিম্পলিফাই করলেই চলে আসবে, কে কে কেটে গেল, কে কে কাটলো, আর আর কাটলো। ঠিক আছে, তো এটাকে একটু সিম্পলিফাই করে দেখিয়ে দিই তোমাদের। এটা বাঁ দিকে পড়ে রইল 8, ডান দিকে 2 এটাকে যদি ভাঙি, এইটাকে যদি ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার এক্স হচ্ছে, আর এইটা হচ্ছে, খেয়াল করে দেখো, 2a টু দি পাওয়ার যদি এক্সটাকে ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমি লিখি 2 টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার ওয়াই, আর এটা হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই। সিম্পলিফাই করলাম, কিছুই নয়, সূচকের মতো। এবার এইটা কেটে গেল, এইটা কেটে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে কি রইল, এবার 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব, আর 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার ওয়াই। তাহলে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেটটা দেবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, और एक्स प्लस वाई इक्वल टू कत पेलाम 3 पेलाम, एक्स प्लस वाई इक्वल टू আমরা পেলাম 3। ঠিক আছে, एक्स प्लस वाई इक्वल टू পেলাম 3।
তার মানে খেয়াল করে দেখো বিক্রিয়ার ক্রম কিন্তু 3 হবে, বোঝা যাচ্ছে। এক্স আর ওয়াইয়ের মান আলাদা করে বেরোয়নি, কিন্তু বিক্রিয়ার ক্রম কিন্তু 3 হবে, এটা বোঝাই যাচ্ছে। যদি তোমায় অঙ্কটায় এখানে বিক্রিয়ার হার সমীকরণটা লিখতে দিয়েছে, যদি তোমায় বিক্রিয়ার ক্রম বার করতে হতো তাহলে কিন্তু আমরা এখানেই স্টপ করে দিতাম, আর কিন্তু 3/2টা আমাদের করতে হতো না, সময়টা বেঁচে যেত। ঠিক আছে, যদি ক্রম বার করতে বলতো তাহলে কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। কিন্তু এই অঙ্কটায় আমাদের কী বার করতে দিয়েছে, আমাদের এই অঙ্কটায় হার সমীকরণটা বার করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা করব কি, আমরা করব 3/1 করি, 3/1। ঠিক আছে, তো 3/1 যদি 1 করি, 3-এর 2 আর ওপরে আছে, 1-এর আর মানে বাঁ দিকে আছে। আচ্ছা ডান দিকেরটা যদি লিখি কে a টু দি পাওয়ার এক্স 2b টু দি পাওয়ার ওয়াই, এখানে রইল কে a টু দি পাওয়ার এক্স b টু দি পাওয়ার ওয়াই। 1 নম্বরের এটা ডান দিকেরটা এখানে লিখলাম। ঠিক আছে, তো এখানে যদি করো তাহলে প্রথমে এই দুটো কেটে গেল, তাহলে কি পড়ে রইল, বাঁ দিকে 2 আর ডান দিকে পড়ে রইল 2 টু দি পাওয়ার ওয়াই, আর এখানে রইল b টু দি পাওয়ার ওয়াই বাই b টু দি পাওয়ার ওয়াই। তাহলে b টু দি পাওয়ার ওয়াই b টু দি পাওয়ার ওয়াই কেটে গেল, তাহলে কি বেরোলো, তাহলে আমাদের বেরোলো এটা কিছু নেই মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে ওয়াই ইকুয়াল টু কত বেরোলো 1, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোবে 2। ওয়াই ইকুয়াল টু যদি 1 বেরোয়, একটু আগে কি বেরিয়েছিল, একটু আগে যেটা মোছা হয়ে গেছে বোর্ডে তোমাদের খাতায় আছে, এক্স প্লাস ওয়াই সমান কত বেরোলো 3 বেরোলো। তাহলে ওয়াই সমান যদি 1 বেরোয় তাহলে এক্স সমান কত 2। ঠিক আছে, তো এবার আমরা উত্তরটা লিখব। এই অঙ্কটা দিয়ে কিন্তু সব অঙ্ক বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে অন্য অঙ্ক যদি থাকে কীভাবে আমরা করব। এবার দেখো অঙ্কটা এখানে হার সমীকরণ চেয়েছে তাই, কিন্তু এবার অঙ্কটায় যাই থাকুক আমরা সেটাই কি করব, বার করতে পারবো, যেটাই চাইবে আমাদের থেকে। এখানে হার সূত্র চেয়েছে, আচ্ছা কী কী বেরিয়েছে একটু সাইডে লিখে রাখি। এক্স সমান 2 বেরিয়েছে, ওয়াই সমান 1 বেরিয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করলে কত বেরোচ্ছে 3। আচ্ছা আমাদের 1 নম্বর সমীকরণটা কী ছিল, যেটা আমরা ধরে নিয়ে শুরু করেছিলাম, সেটা আমাদের ছিল এইটা। ঠিক আছে, তো আমি এই অঙ্কটার মাধ্যমে সব উত্তরগুলোকে তোমাদের বুঝিয়ে দিতে চাইছি। তো যদি হার সমীকরণ লিখতে দেয় তাহলে আমরা কি উত্তরে লিখব, অ্যান্সারের লাস্টে এইভাবে লিখব, এটা হচ্ছে বিক্রিয়াটার হার সমীকরণ, এক্স আর ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে হার সমীকরণ। ঠিক আছে, তাহলে হার সমীকরণ যেহেতু যদি চায় তাহলে হার সমীকরণ যদি বিক্রিয়ার হার সূত্র বা হার সমীকরণ চায় তাহলে উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা যদি বিক্রিয়ার সামগ্রিক ক্রম চাইতো, হার সমীকরণ দিয়ে সব উত্তর হয়ে যাবে। যদি সামগ্রিক ক্রম চাইতো তাহলে সামগ্রিক ক্রম মানে কি, এই দুটোর যোগফল, তাই তো, যেটা ধরেছিলাম এক্স প্লাস ওয়াই। তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম চাইলে উত্তর কত হতো 3 হতো। ঠিক আছে, আচ্ছা যদি বিক্রিয়ার এর সাপেক্ষে ক্রম চাইতো, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এখানে চাইনি, অন্য অঙ্কে চাইতেই পারে, আমি একটা অঙ্ক দিয়ে সব বুঝিয়ে দিচ্ছি। এর সাপেক্ষে যদি বিক্রিয়ার ক্রম চাইতো তাহলে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কোনটা, প্রথমেই বলেছি এক্সটা হচ্ছে এর সাপেক্ষে বিক্রিয়াক্রম, ওয়াইটা হচ্ছে বি এর সাপেক্ষে বিক্রিয়াক্রম, আর সামগ্রিক ক্রম বা শুধু বিক্রিয়ার ক্রম হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে উত্তর কত হতো, উত্তর হতো এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, উত্তর কত হতো, এক্সটা উত্তর হতো। ঠিক আছে, তাহলে উত্তর কত হতো 2, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হতো কত, উত্তর 2, এক্স সমান 2 লেখার দরকার নেই 2, এই যে এটা হচ্ছে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। আচ্ছা বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত উত্তর হতো, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম উত্তর হতো কত 1। ঠিক আছে, তো যা যা এই জাতীয় অঙ্ক থেকে যা যা প্রশ্ন হতে পারে আমি টোটালটা করে দেখিয়ে দিলাম। আচ্ছা একটু আগেও একটা কথা বললাম যে এই বিক্রিয়া এই অঙ্কটার ক্ষেত্রে যদি ক্রম বার করতে দিত, তাহলে যারা একটু বুদ্ধিমান তারা এই এক্স প্লাস ওয়াইটা 3 বেরোলো, তো তাহলে দ্বিতীয় কেসটা করার দরকার ছিল না, মানে 3/1 একটা না করেই বলে দেওয়া যেত যেহেতু এক্স প্লাস ওয়াইটা 3 বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে একবারেই বলে দেওয়া যেত যে বিক্রিয়ার ক্রম হচ্ছে কত 3। ঠিক আছে, তো অঙ্কগুলো তোমরা এইভাবে
করবে বা করার চেষ্টা করবে বাড়িতে। এই জাতীয় অঙ্ক অনেক পাবে, এই অঙ্কটাকেও তুলে রাখতে পারো, বা এই জাতীয় অঙ্ক অনুশীলনীতে পাবে অনেক। তো এবার আমরা একটু চলে যাই, অঙ্ক তো দেখলাম, এবার একটু অঙ্ক টাইপেরই শর্ট 1 নম্বরের কিছু প্রবলেমের দিকে যাই। একটা প্রবলেম ছোট্ট 1 নম্বরের, ধর একটা বিক্রিয়া আছে 2ab x2 প্লাস y2। এটাকে ঠিক অঙ্কের জায়গায় ফেলা যায় না, তবু তোমরা যদি অঙ্কের মতো করে কোনো একটা টাইপ করে করো, তাহলে এইগুলো ছোটো ছোটো জায়গায় ঢুকিয়ে নিতে পারো। তাতে 15-20টা অঙ্ক যদি এই টাইপের হয়, তাহলে এক জায়গায় করে রাখলে এইচএসের সময় সুবিধা হবে। বিক্রিয়ার ক্রম শূন্য হলে বিক্রিয়াটির হার সমীকরণ লেখো। বিক্রিয়ার ক্রম শূন্য হলে বিক্রিয়ার হার সমীকরণ লেখো। সমীকরণ লেখো। ঠিক আছে, হার সমীকরণ লেখো। তো এইখানে কি করব, বিক্রিয়ার ক্রম কত বলে দিয়েছে? শূন্য। বিক্রিয়াটির হার সমীকরণ আমরা কি করি সাধারণত, যেটা বিক্রিয়ক থাকে তত টু দি পাওয়ার আমরা কি ধরে নিই? এক্স ধরে নিই। তাহলে এখানে এক্স ধরার প্রয়োজন নেই, কারণ এখানে কি বলে দিয়েছে, এখানে বিক্রিয়ার ক্রম কত বলে দিয়েছে? শূন্য বলেই তো দিয়েছে, তাহলে এটা নিশ্চয়ই শূন্য হবে। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কি হয়ে গেল? বোঝা গেছে? ছোট্ট 1 নম্বরের কোশ্চেন। আচ্ছা, এরকমই যদি আরেকটা প্রবলেম দেখাই, এক্স প্লাস ওয়াই জেড, এই বিক্রিয়াটাকে বলে দিয়েছি যে শূন্যক্রম বিক্রিয়া, তাহলে হার সমীকরণ লিখতে দিয়েছি। তখন তোমরা কোনো বিতর্কে না গিয়ে একবারে এটা লিখে দেবে, ঠিক আছে? কারণ এরকমও তো হতে পারে, পরীক্ষালব্ধ মান এরকমও হতে পারে। সুতরাং আমি কার মাথায়, ওর আগেরটাতে খেয়াল করে দেখো, আগেরটাতে এবিটা একা ছিল। একা যদি থাকে তাহলে আমি এটা লিখতে পারি, একা যদি থাকে তাহলে এটা লেখা যেতে পারে, কারণ একা আছে, তার মানে ওটার মাথায় নিশ্চয়ই 0 আসবে। কিন্তু যদি দুজন হয়ে যায়, তাহলে একজনকার মাথায় প্লাস হাফ মাইনাস হাফও কিন্তু রেয়ার কেসে হতে পারে। এর মাথায় শূন্য বসাতে পারবো না, এরকমও হতে পারে, চান্স আছে। সুতরাং বিতর্কে না গিয়ে আমরা একবারে লিখে দেবো আর ইকুয়াল টু কী লিখবো? কে। কেন কে লিখলাম? কারণ ওইগুলো যাই থাকুক তাদের যোগফলটা কত হবে? শূন্য। আমরা বিতর্ক বাড়াবো না, আর সমান কে লিখে দেবো। আর আগেরটায় দেখালাম, আগেরটা তো শূন্যক্রম বললেই হার সমীকরণটা এটা লেখাই ভালো। শূন্যক্রম যদি বলে দেয় তাহলে আমরা লিখবো আর সমান কে। ঠিক আছে, আর একটা ছোট্ট প্রবলেমে যাই। 2hi প্রবলেম যত করা হবে তত কনসেপ্টটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। এই বিক্রিয়ার হার সমীকরণ বলে দিয়েছে, মানে বিক্রিয়ার হার বলে দিয়েছে কে ইন্টু এইচআই এর স্কোয়ার, মানে দ্বিতীয় ক্রম বলে দিয়েছে। এইচআই এর প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কী হবে? এইচআই এর প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কি হবে? বুঝে গেছে? তাহলে এর হার সমীকরণ কি বলে দিয়েছে? আর ইকুয়াল টু কে ইন্টু এইচআই এর স্কোয়ার। এটা হার সমীকরণ, 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এইচআই এর বলেছে প্রারম্ভিক গাঢ়ত্বটা কি বলেছে? দ্বিগুণ করা হলো। তাহলে এই কথাটা লিখতে হবে কিন্তু ভাষা, এইচআই এর প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে তাহলে হারটা কি হচ্ছে দেখি, মনে করি এইচআই এর প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে মনে করি বিক্রিয়ার হার হচ্ছে R1। R1 ইকুয়াল টু কী হচ্ছে? কে ইন্টু, আমি একবারে করে দিচ্ছি,
দ্বিগুণ করা হচ্ছে মানে সামনে একটা কি এলো, 2 এলো। দেখো খেয়াল করে দেখো, মানে এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে 2hi এর গাঢ়ত্ব স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারটা বেরিয়ে এলো আর hi স্কোয়ারটা রেখে দিলাম, তাহলে কী হয়ে গেলো 4khi এর স্কোয়ার আর 1 ইকুয়াল টু 4khi এর স্কোয়ার। তাহলে এবার কে আর hi এর স্কোয়ারটার মান কত, এর মান হচ্ছে কত 8, তার মানে কী হয়ে গেল, হারটা কত গুণ হয়ে গেল, হারটা প্রারম্ভিক হারের কত গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এই ধরনের যত প্রবলেম পাবে কালেক্ট করবে, এই টাইপের অঙ্কের মধ্যে তোমরা 15-20টা পর্যন্ত এরকম ছোটো 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 প্রবলেম অ্যাড করে নিতে পারো। এরপরে একটা কথা বলি, আগের দিন বলা হয়েছিল যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের একক তোমরা পড়েছিলে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। তো বিক্রিয়ার হার ধ্রুবকের একক পেয়েছিলাম মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, এটা পড়েছিলাম মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এটা ছিল কি ছিল, nth ক্রম বিক্রিয়ার nth অর্ডার রিয়াকশানের কে এর একক, কে এর একক। ঠিক আছে, তো এইটা দিয়ে আগের দিন একটা প্রবলেম দেখানো হয়েছিল যে যদি একটা হার ধ্রুবকের মান দেওয়া থাকে তার এককটা থেকে আমরা এর মানটা বসিয়ে বসিয়ে আমরা কে এর বিক্রিয়ার ক্রমটা বলে দিতে পারবো। তো এখানে একটা ইনফরমেশান আর একটা বলে রাখি, লিটারের জায়গায় কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু ডেসিমিটার কিউব দেয়া থাকতে পারে। ঠিক আছে, তাই লিটার ইনভার্সের জায়গায় কি হতে পারে, এইটার জায়গায় কিন্তু এরকমও থাকতে পারে, লিটার মানেই ডেসিমিটার কিউব, এরকম দেয়া মানে লেখা যেতে পারে কিন্তু এককটাকে, এটাই ঘাবড়ানোর কিছু কারণ নেই। আমাদের লিটারে দিলে লিটারে করব, আর যদি ডেসিমিটারে দেয় তাহলে ডেসিমিটারে করব, ডেসিমিটারে যদি দেয় তাহলে কি আর একক কী হবে, মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। তো এখান থেকে যদি কোনো আরও প্রবলেম পাও, আগের দিন করিয়েছিলাম কে এর মান দেয়া, তো তোমরা করতে পারো। 2000 সম্ভবত 19 সালের এইচএসে এই ধরনের একটা প্রবলেমে এসছে, 19 বা 18 যতদূর মনে পড়ছে আমার 19 সালে একটা এসছে, তো সেটা দেখে নিতে পারো একটু। আচ্ছা, আগের দিন বলেছিলাম যে নেক্সট দিন কি আলোচনা করব, 2 ধরনের বিক্রিয়া, গুরুত্বপূর্ণ কিন্তু খুব, কী ধরনের কোশ্চেন হতে পারে, আমি অনেক কোশ্চেন কিন্তু আজকে প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি, এই টপিকটার উপরও করে দেবো। মৌলিক বিক্রিয়া আর একটা হয় জটিল বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া ও জটিল বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া কাকে বলছি, যে সমস্ত বিক্রিয়া কেবলমাত্র একটি ধাপে সংগঠিত হয় এবং বিক্রিয়ায় কোনো অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয় না। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এ থেকে বি, এটাকে কিন্তু আমরা খালি চোখে দেখে ভাবছি এ থেকে বি। ঠিক আছে, যদি এই বিক্রিয়াটা দেখা যাচ্ছে, বিক্রিয়াটাকে যখন আমরা অ্যানালিসিস করছি দেখছি প্রথমে তৈরি হচ্ছে এ থেকে সি, সি থেকে তারপর ডি, ডি থেকে তারপরে তৈরি হচ্ছে বি, তাহলে আমরা বাহ্যিকভাবে কি দেখব, এ থেকে বি তৈরি হচ্ছে, কিন্তু ভেতরে যদি লক্ষ্য করে দেখছি বিক্রিয়াটা 3টে ধাপে সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, তো এই রকম একাধিক ধাপে যদি সম্পন্ন হয় তাহলে সেই বিক্রিয়াগুলিকে আমরা কি বিক্রিয়া বলছি, জটিল বিক্রিয়া। কোনো বিক্রিয়াকে বাইরে থেকে নিশ্চয়ই চোখে দেখে আমরা ওইভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, তো জটিল বিক্রিয়া কি হচ্ছে, জটিল বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়া 2 বা ততোধিক ভেতরে, মানে যে সমস্ত বিক্রিয়ার ভেতরে 2 বা ততোধিক মৌলিক বিক্রিয়া ঘটছে। ধরো এই বিক্রিয়াটাকে আমরা বলছি মৌলিক বিক্রিয়া, তার মানে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসবো, যে এই বিক্রিয়াটা 1 স্টেপে ঘটছে, এক ধাপে ঘটছে, একবারে এ থেকে বি তৈরি হচ্ছে, মাঝে কোনো সি বা ডি এই জাতীয় যৌগ তৈরি হচ্ছে না। আবার যদি আমি বলি এ থেকে বি, আমি যদি বলি এই বিক্রিয়াটা একটা জটিল বিক্রিয়া, তার মানে দাঁড়িয়ে যাবে যে তার মানে নিশ্চয়ই এ থেকে ডাইরেক্ট বি তৈরি হচ্ছে না, নিশ্চয়ই এ থেকে মাঝখানে কোনো যৌগ তৈরি হচ্ছে, তারপর সেটা বিতে যাচ্ছে। তো আমরা বাইরে থেকে যদি একটা বিক্রিয়াকে লিখি নিশ্চয়ই দেখে বলে দিতে পারবো না যে বিক্রিয়াটা এক ধাপে ঘটছে না বিক্রিয়াটা কয়েকটা ভেতরে ধাপে ঘটছে। তো যাই হোক,
মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়ার বেসিক ডিফারেন্স কি? মৌলিক বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হবে, জটিল বিক্রিয়া কিন্তু ভেতরে কয়েকটি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হওয়ার মাধ্যমে সংগঠিত হবে, অর্থাৎ ভেতরে কিন্তু কয়েকটি মৌলিক বিক্রিয়া ঘটতে থাকবে। বোঝা গেছে মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়ার বেসিক ডিফারেন্সটা কোথায়? মানে ধরো আমি তোমাদের বলছি এক্স প্লাস ওয়াই সি প্লাস ডি তৈরি হচ্ছে, ঠিক আছে? তো যদি সি প্লাস ডি তৈরি হয়, আমি কিন্তু এটাকে ফট করে দেখে বলতে পারবো না, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেও বলতে পারবো না যেটা এক ধাপে ঘটছে নাকি। পরীক্ষায় এরকম ধরনের প্রবলেম, মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়া ধরনের প্রবলেম দেওয়া থাকলে তোমাকে ঠিক কিছু না কিছু ডেটা ওরা সাপ্লাই করে দেবে। আমি কিছু প্রবলেমে আসবো এক্ষুনি। এই বিক্রিয়াটাকে যদি বলি জটিল বিক্রিয়া, তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারবো যে এটা এক ধাপে ঘটছে না, এইটা আমরা বলতে পারবো যে এক ধাপে ঘটছে না। কতগুলো ধাপে ঘটছে সেটা বিক্রিয়া অ্যানালিসিস করার প্রয়োজন, কিন্তু এক ধাপে যে ঘটছে না সেটা বলা যাবে। যদি বলি যে এই বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া, তার মানে আমি সিদ্ধান্তে আসবো যে এই বিক্রিয়াটা নিশ্চয়ই এক ধাপে ঘটছে, ভেতরে নিশ্চয়ই কোনো অন্তর্বর্তী যৌগ তৈরি হচ্ছে না। তো বোঝা গেছে মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়ার বেসিক ডিফারেন্স কি। এইবার ধরো মৌলিক বিক্রিয়ার বিশেষত্বটা কি? মৌলিক বিক্রিয়ার ক্রম আগের দিন পড়েছি। এবার ধরো মৌলিক বিক্রিয়া, আমি বললাম তোমায় যে এই বিক্রিয়াটা একটা মৌলিক বিক্রিয়া, তোমায় বলে দিলাম, ঠিক আছে? তো এই বিক্রিয়াটা যদি মৌলিক বিক্রিয়া বলি, তার মানে আমরা তোমায় কি বলে দিলাম? আমরা বলে দিলাম যে বিক্রিয়াটা নিশ্চয়ই কি হচ্ছে, ওয়ান স্টেপে ঘটছে। তো মৌলিক বিক্রিয়ার এবার চলে আসি বিশেষত্ব। মৌলিক বিক্রিয়া যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারবো, আগের দিন বলছিলাম বারবার, মানে মৌলিক বিক্রিয়া যদি হয় তাহলে সেই বিক্রিয়ার হারটা ভরক্রিয়া সূত্র থেকে যে হারটা আসে, ভরক্রিয়া সূত্র থেকে যে হারটা আসে এবং বিক্রিয়ার হার সমীকরণ যেটা হয়, মানে বিক্রিয়ার হার সমীকরণ থেকে যে হারটা আমরা পাই, যেটা পরীক্ষালব্ধ মান, এই দুটো কিন্তু একই হয়ে যায়। বোঝা গেছে? তখন আগের দিন বারবার বলছিলাম যে তোমাকে যদি আমরা তোমাদের যদি বলি যে এই বিক্রিয়ার হার সমীকরণ, আমি আগের দিন কিন্তু বারবার একটা কথা বলেছি যে তোমরা এইভাবে ধরে নেবে, বারবার বলেছি যে এইভাবে এক্স আর ওয়াই তোমরা ধরে নেবে। কিন্তু এটাও বলছিলাম আগের দিন, মৌলিক বিক্রিয়ার নামও কয়েকবার করেছি, আমি আগের দিন এটাও বলছিলাম যে এটা ধরে নেবে, এটা হচ্ছে হার সমীকরণ, আর এটা আসছে ভরক্রিয়া সূত্র থেকে। আগের দিন বলা হচ্ছিল যে এই হার সমীকরণটা কিন্তু কোনো এক বিশেষ ক্ষেত্রে ভরক্রিয়া সূত্রের সঙ্গে এক হয়ে যেতে পারে। তো ভরক্রিয়া এটা বিক্রিয়ার হার সমীকরণ যদি এটা ধরে নিই, দিয়ে এক্সপেরিমেন্টালি যদি বার করি, তাহলে আমরা দেখব যে এর হার সমীকরণটা কিন্তু এইটা আসবেই। যদি বিক্রিয়াটা মৌলিক হয় তাহলে অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র থেকেও আমরা যে হার সমীকরণটা পাই, মানে ভরক্রিয়া সূত্র থেকেও যে হারের যে রাশিমালাটা পাই, আর যেটা আমরা পরীক্ষালব্ধভাবে করে বিক্রিয়ার হার সমীকরণের দ্বারা যেটা পাই, দুটো কিন্তু একই আসে। তার মানে আমরা কি শিখলাম? তার মানে শিখলাম যদি কোনো বিক্রিয়া পরীক্ষার সময় বলে দেওয়া থাকে যে বিক্রিয়াটি একটি মৌলিক বিক্রিয়া, এই বিক্রিয়াটা ধরো বলে দিয়েছে মৌলিক বিক্রিয়া, বা একটা জটিলে যায় 3a + 2b অ্যারো দিয়ে c, ঠিক আছে? বলেছে বিক্রিয়ার হার সমীকরণ লেখো, আর কিছু বলেনি, তাহলে কিন্তু আমাদের এইভাবে লেখা ছাড়া উপায় নেই। কিন্তু ওরকম কোশ্চেন দেবে না, নিশ্চয়ই কিছু সাপ্লাই করে দেবে। ধরো এই বিক্রিয়াটার ক্ষেত্রে ওরা বলে দিয়েছে যে বিক্রিয়াটি একটি মৌলিক বিক্রিয়া, ঠিক আছে? বিক্রিয়াটা বলে দিয়েছে তোমায় মৌলিক বিক্রিয়া, তাহলে আমাদের হার সমীকরণ লেখাটা খুব ইজি হয়ে যায়, তখন আর কিচ্ছু ধরতে হবে না। যদি মৌলিক বিক্রিয়া বলে দেয় তাহলে অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র থেকে যে হার সমীকরণ পাই আর বিক্রিয়ার হার সমীকরণ যেটা বিক্রিয়ার গতিসূত্র থেকে পাচ্ছি, দুটো একই হবে। তো ক্লিয়ার? ভরক্রিয়া সূত্র হলে দুটো এক হবে। তাহলে আগের দিন যেগুলো আমরা এক্সপেরিমেন্ট করে বার করছিলাম বা এরম ধরে নিয়ে করছিলাম, যদি ভরক্রিয়া সূত্রের সাথে এটা না মেলে লাস্টে এক্সপেরিমেন্ট করে, তার মানে সেই বিক্রিয়াটা জটিল বিক্রিয়া। আর যদি মিলে যায় তাহলে মৌলিক বিক্রিয়া। যদি তোমার পরীক্ষায় ইনফরমেশান প্রোভাইড করে যে বিক্রিয়াটি একটি মৌলিক বিক্রিয়া, এই বিক্রিয়াটা যদি বলে দেয় মৌলিক বিক্রিয়া, তাহলে আর এক্স ওয়াইয়ের প্রয়োজন নেই, একদম আমরা ডাইরেক্ট এই সামনেরটাকে পাওয়ারে তুলে আমরা লিখে দেবো। বোঝা গেছে? তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বুঝতে পেরেছো? দেখি প্রবলেমে যেতে হবে। আচ্ছা, প্রবলেমে যাওয়ার আগে আরও কিছু তথ্য একটু আমাদের বলে দিতে হবে। জটিল বিক্রিয়া বোঝা গেছে। জটিল বিক্রিয়াটা কি? জটিল বিক্রিয়া হচ্ছে দুই বা ততোধিক
মৌলিক বিক্রিয়া ভেতরে ঘটবে, মানে জটিল বিক্রিয়া ওয়ান স্টেপ বিক্রিয়া নয়। মৌলিক বিক্রিয়া তাহলে কী শিখলাম? মৌলিক বিক্রিয়া হচ্ছে ওয়ান স্টেপ রিয়াকশান, এক ধাপে ঘটবে। আর জটিল বিক্রিয়া কী হবে? মিনিমাম টু, তার মানে মোর দ্যান ওয়ান স্টেপে ঘটবে। ঠিক আছে, তার মানে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ থেকে যে প্রাপ্ত হার, আমি একবার এইভাবে লিখে দিচ্ছি, বিক্রিয়ার হার সমীকরণও যা হবে আর অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র থেকে হার সমীকরণ একই হবে। শর্টে লিখে দিলাম, তোমরা আশা করি যারা পড়ছো বুঝতে পারছো। বিক্রিয়ার হার সমীকরণও যা হবে আর ভরক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত বিক্রিয়ার হার দুটো কিন্তু সেম হবে। এর ক্ষেত্রে কিন্তু এইটা সেম হবে না, এর ক্ষেত্রে সেই এক্সপেরিমেন্ট করে করে এক্স ওয়াই ধরে ধরে আমাকে বার করতে হবে। বোঝা গেছে? যাচ্ছি প্রবলেমে, তার আগে আরেকটা টপিক বলে দিই, আজকের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আণবিকতা, বিক্রিয়ার আণবিকতা। আণবিকতা বিক্রিয়ার আজকে আমরা করব, আজকে আমরা যেটা করব বিক্রিয়ার কি করব? আণবিকতা, ইংরাজি হচ্ছে মলিকুলারিটি। প্রচুর কোশ্চেন হতে পারে কিন্তু ক্রমার আণবিকতা থেকে, আমি এক্ষুনি চলে যাব বিক্রিয়া আণবিকতা। আণবিকতা কাকে বলবো? কোনো মৌলিক বিক্রিয়া, খেয়াল করে দেখো সংজ্ঞাটায়, কোনো মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলি বিক্রিয়ক, অণু, পরমাণু, মুক্তমূলক বা আয়নের প্রয়োজন, সেই সংখ্যাকে উক্ত মৌলিক বিক্রিয়ার আণবিকতা বলি। মানে আমরা সংজ্ঞাতে বলেই দিচ্ছি, উক্ত মৌলিক বিক্রিয়ার আণবিকতা বলি। তার মানে আণবিকতা এই টার্মটা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এরকম একটা বিক্রিয়া আছে, সেটা N2H2 দিয়ে থাকতে পারে, আমি AB দিয়ে করছি। এই বিক্রিয়া আণবিকতা হবে 2। এ অণু বলো বা এ পরমাণু বলো, কটা আছে সামনে? 1। কিন্তু এটাকে মৌলিক বিক্রিয়া হতে হবে, আণবিকতাটা কিন্তু প্রযোজ্য মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আসছি, বিক্রিয়াটাই কিন্তু মৌলিক হতে হবে, নইলে কিন্তু আণবিকতার কোনো মানে অর্থ থাকবে না। এ বি এর সামনে কত আছে? 1, তাহলে এই বিক্রিয়ার আণবিকতা কত হলো? 2। মানে সামনের এই যে যত সর্বনিম্ন যত মোল এই পার্টিসিপেট করছে, তা সেটাকে আমরা বলছি আণবিকতা। যেমন ধরো এইটা, ধরো A2 + 3B2 ঠিক আছে, 6AB, ধরো এরকম একটা বিক্রিয়া আছে 3A2 + 3B2, এটা লেখার প্রয়োজন নেই, যাই হোক A2 + B2 অ্যারো দিয়ে AB, ধরো এই বিক্রিয়াটা আছে। তো এখানে আণবিকতা কত হবে? 1 + 1 2। এবার বাঁদিকে ধরো এরকম আছে A2 + 3B2, এদিকে CD যা হোক তৈরি হয়েছে। তাহলে এখানে কটা A2 আছে? একটা A2 আছে, 3টে B2 আছে, তাহলে 1 + 3, আণবিকতা কত হলো? 4। বোঝা যাচ্ছে? আরেকবার সংজ্ঞাটা রিপিট করি, কোনো মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলি বিক্রিয়ক, অণু, পরমাণু, মুক্তমূলক বা আয়নের প্রয়োজন। এখানে আমি ধরো এটা পরমাণু ধরতে পারো, এটা অণু ধরতে পারো, যতগুলো অণু আছে এখানে A2 অণু কতগুলো আছে? এখানে একটা। B2 অণু কতগুলো আছে? 3টে। তাহলে 3 + 1 কত হয়ে গেল? 4। বিক্রিয়াটা কিন্তু বারবার বলছি মৌলিক বিক্রিয়া হতে হবে। অপরদিকে যদি দেখি প্রতিটি জটিল বিক্রিয়া কি হচ্ছে? একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে, মানে প্রতিটি ধাপ এক একটা কী হচ্ছে? মৌলিক বিক্রিয়া হচ্ছে। তাহলে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ধরো এবার আমি বলছি এই বিক্রিয়াটা একটা জটিল বিক্রিয়া, হ্যাঁ, A + B অ্যারো দিয়ে C, এটাকে আমি বলে দিচ্ছি একটা জটিল বিক্রিয়া। তাহলে বলছি এর আণবিকতা কত? তাহলে আণবিকতা আমি কী করে বলবো? এটা তো ওয়ান স্টেপে ঘটছে না। সাপোজ ধরো A + B থেকে প্রথমে তৈরি হচ্ছে X + Y, ঠিক আছে, তারপরে X + Y থেকে তৈরি হচ্ছে C। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু জটিল বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াটা কটা ধাপে সম্পন্ন হচ্ছে? এখানে আমি আন্দাজে এক্সাম্পল দিয়ে দেখালাম, এই বিক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন হচ্ছে। তার মধ্যে নিশ্চয়ই এটা একটা মৌলিক বিক্রিয়া, এটা একটা মৌলিক বিক্রিয়া। তাহলে আমি যদি জটিল বিক্রিয়া আণবিকতা বলি, তাহলে আমি কোন বিক্রিয়াটা নেব? বোঝা যাচ্ছে না? তাহলে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতার কোনো তাৎপর্য সেই অর্থে নেই। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা সেই অর্থে বলতে পারবো না। যদি বলা যায় তাহলে ভেতরে স্টাডি করে
স্লো স্টেপের এটা বলা যায় দরকার নেই। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতাটা তুলনামূলক কি তাৎপর্যহীন, কারণ জটিল বিক্রিয়াটাকে বাইরে থেকে দেখে তো আমরা তো বুঝতে পারছি না। বিক্রিয়াটা যদি মৌলিক হতো তাহলে আমি বাইরে থেকে দেখে তো বলে দিতে পারি যেখানে এ আর বি এই অ্যাটমটা কটা লাগছে, একটা এ অ্যাটম একটা বি অ্যাটম, তাহলে দুটো অ্যাটম লাগছে। কিন্তু এখানে তো আমি দেখে বুঝতে পারছি না যে কোনটা কতগুলো লাগছে। এটা দুটো স্টেপে ঘটছে, এটা চারটে স্টেপেও ঘটতে পারে। সুতরাং যৌগিক বিক্রিয়া জটিল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার আণবিকতা এই কথাটি প্রযোজ্য হয় না, লেখা হয় না। সাধারণত মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা আণবিকতা এই কথাটা নিয়ে আসি। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ধরো 2x প্লাস ওয়াই, ধরলাম এটা একটা মৌলিক বিক্রিয়া, ঠিক আছে। তাহলে যদি এটা মৌলিক বিক্রিয়া হয় তাহলে আণবিকতা কত এলো? 3 এলো। তো আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম যে তার মানে আণবিকতা সর্বদা কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এটা কিন্তু ভগ্নাংশ বা এই জাতীয় কিছু হতে পারে না। তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে এইটা কী করে হচ্ছে, এইগুলো এরকম লিখেছিলাম। অনুকে তো আমরা ওইভাবে ওই অর্থে হাফ করতে পারি না, ওইগুলো আমরা ওই ফরম্যাটে স্টয়চিওমেট্রিকে ছোটো করে লিখেছিলাম। কিন্তু এইগুলো অরিজিনালি তো অনুকে আমরা হাফ করব কী করে, বা পরমাণুকে অর্ধেক করব কী করে? তো সেই অর্থে কি বলছি যে আণবিকতার সংজ্ঞায় বলছি এখানে এই যে হাফ ও টু লিখছি এর জায়গায় আমরা কি লিখতে পারি? অক্সিজেন পরমাণু। তো আণবিকতার সংজ্ঞায় আমরা কি বলছি যে আণবিকতা হচ্ছে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। কোনো মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলি অণু বা পরমাণু বা মুক্তমূলক বা আয়নের প্রয়োজন। ওই যে হাফ ও টু ছিল ওটাকে আমরা একটা অক্সিজেন পরমাণু ধরতে পারি, কিন্তু হাফ তো ধরা যাবে না। তো সুতরাং আণবিকতাটা সর্বদা কি হচ্ছে? সর্বদা আণবিকতা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আণবিকতা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু ক্রম কি হতে পারে? এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? মৌলিক বিক্রিয়া, ঠিক আছে। কিন্তু ক্রম কি হতে পারে? ক্রম যদি মৌলিক বিক্রিয়া হয়, হ্যাঁ, যদি মৌলিক বিক্রিয়া হয়, ভালো করে বুঝবে এই জায়গাটা, ভালো করে বুঝতে হবে। এই বিক্রিয়া আণবিকতা কত লিখলাম? 2 + 1 = 3, পূর্ণ সংখ্যা। আচ্ছা, যদি এই বিক্রিয়াটা, আমি তো ধরে নিচ্ছি এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? এই বিক্রিয়াটা হচ্ছে মৌলিক বিক্রিয়া। খুব কেয়ারফুল, হ্যাঁ, এই জায়গাটা। এই বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া যদি হয় তবেই আণবিকতার তাৎপর্য আছে। জটিল বিক্রিয়া হলে আণবিকতার কোনো তাৎপর্য নেই, প্রযোজ্য নয়। তাহলে যেহেতু বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া, তাহলে আণবিকতা কত হবে? 2 + 1 = 3। আবার বলি, যদি বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া হয় তাহলে হার সমীকরণটা কি হবে? যেটা ভরক্রিয়া সূত্র থেকে আসছে, সরি এটা এক্স আছে, x⁴ y⁴ 1। বোঝা যাচ্ছে? এই বিক্রিয়াটা যদি মৌলিক বিক্রিয়া হয় তাহলে হার সমীকরণ যেটা ভরক্রিয়া সূত্র থেকে আসে সেইটাই হবে। ভরক্রিয়া সূত্র থেকে কি পড়েছিলাম? 11 বা 12এও পড়েছি। এই বিক্রিয়াটা যদি মৌলিক বিক্রিয়া হয় তাহলে এর হার সমীকরণটা কি হবে? ভরক্রিয়া সূত্র থেকে যেটা আসে সেইটাই হবে। তাহলে আর = কি হবে? k × x⁴ y⁴ 1। তাহলে এখানে ক্রম কত হলো? খেয়াল করে দেখো এবার। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে সব সময়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন কিন্তু পরীক্ষায় সলভ করার জন্য, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে, জটিলে কিন্তু নয়, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম এবং আণবিকতা সমান হবেই। কি করে হচ্ছে? রিপিট করছি, তোমার চোখের সামনে এক্সাম্পল আছে। যদি 2x + y অ্যারো দিয়ে a, এই বিক্রিয়াটা যদি মৌলিক হয়, তাহলে আণবিকতা কত হবে? 2 + 1 = 3। জটিল বিক্রিয়া হলে আণবিকতার প্রশ্নই নেই। তো ধরে নিচ্ছি মৌলিক বিক্রিয়া, তাহলে 2 + 1 3, আণবিকতা কত হলো? 3, ঠিক আছে। আবার বলছি, যদি বিক্রিয়াটা মৌলিক হয় তাহলে হার সমীকরণ কত হবে? যেটা ভরক্রিয়া সূত্র থেকে পাই সেটাই হবে। তাহলে হার সমীকরণ কত হবে? r = k × x⁴ 2, x⁴ 2 y⁴ 1। তাহলে এখান থেকে ক্রম কি শিখেছি? যে হার সমীকরণে পাওয়ারগুলোর যোগফলটা হচ্ছে তার ক্রম, তাহলে 3। তার মানে স্বাভাবিক ব্যাপার, এই সামনেরটা কিসে আসছে? এখানে এই সামনেরটাই তো মাথায় আসছে, এই সামনেরটাই তো মাথায় আসছে, তারপরে এই দুটোই তো আবার যোগ হচ্ছে।
আর আণবিকতার ক্ষেত্রেও এই দুটোই তো যোগ হচ্ছে, তাহলে এইগুলো সবসময় মৌলিক বিক্রিয়া হলে সমান হবেই। তার মানে আমরা কি শিখলাম, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতা সেম হবেই। বোঝা গেছে? আচ্ছা, এখানে আমি আবার এই ব্যাপারটা নিয়ে প্রবলেম নিয়ে আমি আসছি। আচ্ছা, এখান থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলি অবশ্যই যে অঙ্কগুলি করতে বললাম সেই অঙ্কগুলিকে তোমরা টাইপ 1 হোক টাইপ 2 হোক, ওই আগের দিনের যেগুলো কন্টিনিউয়েশান চলছে, তো আজকে যেগুলো করালাম শুরুতে, ওই টাইপের অঙ্কগুলিকে তোমরা সলভ করার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই টাইপের অঙ্কে তোমরা কিছু এই ক্রিটিক্যাল জাতীয় কোশ্চেনকে এই থার্ড ব্র্যাকেট দিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর বলে তোমরা লিখে রাখতে পারো। 1 পাতা লাগুক 2 পাতা লাগুক লেখার পর ক্লোজ করে তারপর টাইপ 3 অঙ্কে আবার চলে যেতে পারো। তো এই কিছু ক্রিটিক্যাল কোশ্চেন বলছি যেগুলো তুলে নিও, এগুলোকে ফেলে রেখো না, তাহলে ভুলে যাবে। যেমন ক্রম আর আণবিকতার পার্থক্য, এটা না লিখলেও চলবে, এটা একটা সিম্পল কোশ্চেন। যদি তোমাদের হাতে কোনো নোট থাকে তুমি নোটেও অবশ্যই পাবে যে বিক্রিয়ার ক্রম আর আণবিকতার পার্থক্য। সংজ্ঞাটা লিখতে পারো বা সংজ্ঞা ছাড়া ছোটো ছোটো পয়েন্টও লিখতে পারো। বিক্রিয়ার ক্রম কি বললাম, বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে, দেখেছো তোমরা, কারণ ওটা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আসছে, জটিল বিক্রিয়ার ক্ষেত্রেও হতে পারে। তো বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক আছে, এমনকি কী হতে পারে, ভগ্নাংশও হতে পারে। কিন্তু বিক্রিয়ার আণবিকতা কিন্তু সবসময় কী দেখালাম, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাছাড়া বিক্রিয়ার ক্রম আগের দিন থেকে বলে যাচ্ছি, বিক্রিয়ার ক্রম একটা পরীক্ষালব্ধ মান, কিন্তু আণবিকতা দেখো একটা তাত্ত্বিক মান। কেন তাত্ত্বিক মান বলছি, তোমার তো তথ্য বলেই দিচ্ছে। যদি বলে দিই এটা মৌলিক বিক্রিয়া, তাহলে তো কোনো পরীক্ষার প্রয়োজন নেই। আণবিকতা কত হয়ে গেল, 3 হয়ে গেল। তাহলে আণবিকতাটা কি হচ্ছে, একটা তাত্ত্বিক রাশি, কিন্তু বিক্রিয়ার ক্রম পরীক্ষালব্ধ রাশি, ঠিক আছে। আচ্ছা, ভগ্নাংশ এই ব্যাপারটা, এই পার্থক্যগুলো তোমরা একটু রেডি করে নেবে, বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার এই পার্থক্যগুলো তোমরা রেডি করে নেবে। এবার আমরা চলে যাচ্ছি ক্রম ও আণবিকতা সম্পর্কিত 2-1টা প্রবলেমে একটু চলে যাই। তার আগে কিন্তু আমরা এটাকে ওপরে লিখে শুরু করব। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে, এটা দিয়ে যত প্রবলেম হয়ে যাবে। বিক্রিয়ার ক্রম ইকুয়াল টু বিক্রিয়ার আণবিকতা। ঠিক আছে, তো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম ইকুয়াল টু বিক্রিয়ার আণবিকতা। দেখো, একটা বোর্ডে কোশ্চেন লিখলাম, কি কোশ্চেনটা, একটি রাসায়নিক বিক্রিয়া হার সমীকরণ দিয়ে দিয়েছে, হার সমীকরণটা দিয়ে দিয়েছে, আর ইকুয়াল টু কে ইন্টু এ এর গাঢ়ত্ব ইন্টু বি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার 3/2 দিয়ে দিয়েছে। বলেছে বিক্রিয়াটি কি মৌলিক হতে পারে, এটা জিজ্ঞেস করেছে, মানে বিক্রিয়াটা মৌলিক না জটিল, কী প্রকৃতির। আমি শুরুতে কিন্তু একটু এটা লিখে দিয়েছি, এটা যেন মাথায় থাকে। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আর বিক্রিয়ার আণবিকতা কিন্তু সেম হবে। আচ্ছা, আমি এই সমীকরণ থেকে বিক্রিয়াটার ক্রম বার করি। বিক্রিয়ার ক্রম ইকুয়াল টু কত হচ্ছে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 1 প্লাস 3/2 কত হলো, দেখো 5/2 হলো। এবার দেখো এই সংখ্যাটা কিন্তু ভগ্নাংশ, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। এবার দেখো, যদি বিক্রিয়াটা মৌলিক হতো, তাহলে কি হতো, ক্রম আর আণবিকতা কি হতো, দুটো সমান হতো। তার মানে সেক্ষেত্রে যদি মৌলিক হতো, যদি বিক্রিয়াটি মৌলিক হতো, তাহলে বিক্রিয়ার আণবিকতা কত হতো, বলো, 5/2 হতো। কারণ বিক্রিয়াটা যদি মৌলিক হতো, তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতা কি দুটো সমান। যদি বিক্রিয়াটা মৌলিক হতো, তাহলে তার আণবিকতাও কত হতো, 5/2। কিন্তু আমরা কি জানি, আণবিকতা কখনো ভগ্নাংশ হয় না, আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যা হয়। তার মানে নিশ্চয়ই বিক্রিয়াটি মৌলিক নয়, বিক্রিয়াটি জটিল প্রকৃতির। বোঝা গেল কি বললাম, রিপিট করছি। বিক্রিয়ার হার সমীকরণ দেয়া আছে, সেখান থেকে আমরা বার করলাম বিক্রিয়ার ক্রমটা, এই দুটোকে যোগ করলাম,
যোগ করে কত বেরোলো 5/2, এটা কিন্তু একটা ভগ্নাংশ। ঠিক আছে, যদি বিক্রিয়াটা মৌলিক হতো তাহলে কি হতো, বিক্রিয়ার ক্রম আর আণবিকতা দুটো কি হতো, সমান হতো। তাহলে যদি বিক্রিয়াটা মৌলিক হতো তাহলে তার আণবিকতাও কত হতো, 5/2 হতো। সেটা কি একটা ভগ্নাংশ, কিন্তু আমরা আণবিকতার সংজ্ঞা থেকে জানি যে বিক্রিয়া আণবিকতা কখনো ভগ্নাংশ হতে পারে না, তাই বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া হতে পারে না। বোঝা গেছে? আচ্ছা, এই জাতীয় তাহলে তোমরা প্রবলেম এই ক্রমাণবিকতা সম্পন্ন যদি ছায়ার বই বা সান্দ্রার বই পড়ো তোমরা নিশ্চয়ই চ্যাপ্টারের শেষে দেখবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, সেখান থেকে এই জাতীয় প্রবলেম আরও খুঁজে বার করে সেগুলিকে কোশ্চেন আনসারে আস্তে আস্তে করতে থাকবে। বোঝা গেছে? তো আজকে আণবিকতাটা থেকে আর একটা কোশ্চেন বাকি রইল, যেটা আমি পরের দিন স্টার্ট করে তারপরে চলে যাব, পরের দিন শূন্যক্রম বিক্রিয়ায় চলে যাব। ঠিক আছে? আচ্ছা, তো ওই কোশ্চেনটি বলেই দিই, তাহলে আণবিকতা টপিকটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। একটা কোশ্চেন, সেটা হচ্ছে ত্রি-আণবিক মৌলিক বিক্রিয়ার সংখ্যা খুবই কম। মানে বলা হচ্ছে এখানে যে আণবিকতাটা 3 বা 4, 5, 6 এরম এত আণবিকতার এত উচ্চ মান হয় না, সাধারণত এই মানগুলো আণবিকতার ক্ষেত্রে হয় না। মানে ধরো এই টাইপের বিক্রিয়া কিন্তু খুব একটা আমরা পাবো না কেন, বিক্রিয়া পাবো এরকম, কিন্তু সেই বিক্রিয়াটা কিন্তু মৌলিক হবে না। আর মৌলিক না হলে কি আণবিকতার কোনো প্রশ্ন নেই। তার মানে কি জিনিসটা বলছে আণবিকতার মান সাধারণত উচ্চ হয় না, আণবিকতার মান উচ্চ হয় না। ঠিক আছে? আচ্ছা, কেন হয় না? এবারে শেষে সংঘর্ষ তত্ত্ব আছে, সেই সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলির মধ্যে পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রিয়ার সূত্রপাত হয়। আচ্ছা, আণবিকতা এটা প্রযোজ্য কার ক্ষেত্রে প্রযোজ্য আণবিকতা কথাটা? মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, মৌলিক বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া? মৌলিক বিক্রিয়া ওয়ান স্টেপ বিক্রিয়া। এবার ধরো এ আর বি বিক্রিয়া করছে, ঠিক আছে, এ আর বি বিক্রিয়া করছে, তাহলে অনেক এর অণু বলো বা পরমাণু বলো, যেহেতু একটাই আছে, অনেক এ বা A2B2 বলছি, অনেক A2 অণু আর B2 অণু এরকম আছে, A2B2 অণু আছে। আচ্ছা, এই বিক্রিয়ার সূত্রপাত হবে, ধরো এটা A2 অণু, এটা B2 অণু, ঠিক আছে, সংঘর্ষ তত্ত্ব এই চ্যাপ্টারের শেষের দিকে আছে, আবার এদের সংঘর্ষের মাধ্যমে কিন্তু সূত্রপাত হবে। মানে এরা অনবরত ছুটে যাওয়ার ফলে A2A2রও ধাক্কা হবে না তা নয়, কিন্তু A2A2ওর ধাক্কাটা কার্যকরী হবে না, কিন্তু A2র সাথে B2র ধাক্কা হচ্ছে, তারপর বিক্রিয়াটা কিন্তু স্টার্ট হচ্ছে। এবার এই বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া যদি ধরে নিই, তাহলে A2র সঙ্গে B2র সংঘর্ষের চান্সটা কিন্তু থাকছে, হতেই পারে A2র সঙ্গে B2। এবার ধরো সাপোজ A2 + B2 + C2 হচ্ছে, এখানে আবার ধরো এইটা হচ্ছে A2B2 C2। এবার যখন A2B2 C2 বিক্রিয়া হবে, বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া হতে হবে। আচ্ছা, মৌলিক বিক্রিয়া যদি হতে হয় তাহলে বিক্রিয়াটা ক স্টেপে ঘটবে? এক স্টেপে ঘটবে। সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে A2B2 এবং C2, ঠিক আছে, এই তিনজনকে কিন্তু অ্যাট এ টাইম সংঘর্ষে অংশগ্রহণ করতে হবে। এই তিনজনকার কিন্তু অ্যাট এ টাইম গিয়ে ধাক্কা লাগতে হবে, তবে বিক্রিয়াটা স্টার্ট হবে। তো যত আণবিকতার মানটা যত বাড়বে, ধরো আণবিকতা, এক্ষেত্রে আণবিকতা কত হচ্ছে 3। এবার ধরো যদি আণবিকতাটা এটা 2A2 হতো, আর যদি বিক্রিয়াটা মৌলিক হতো, তাহলে এখানে আণবিকতা কত হয়ে যাচ্ছে 4। তখন তার মানে কিন্তু আর একটা A2, এই চারজনকে একসাথে এসে ধাক্কা লাগতে হতো। সংঘর্ষ তত্ত্ব বলছে যে বিক্রিয়াটা তখনই স্টার্ট হবে যখন আর কি এরা যত আণবিকতা যত তারা এসে একসাথে সংঘর্ষ করবে। সংঘর্ষটি অবশ্যই কার্যকরী সংঘর্ষ হতে হবে, যে ব্যাপারগুলি এই চ্যাপ্টারের শেষে আছে। এবার তোমরা চিন্তা করো যে যদি আণবিকতার মান 5 বা 6 হয়, তোমরা সামান্য একটা জিনিস ভাবো যে ঘরের 4 কোণে 4 জন বসে আছে, 4 জনকে বলা হলো যে ঘরের ধার থেকে বলটা ছোঁড়, এবং এমনভাবে ছুঁড়বি যেন 4টে বলই একসাথে ধাক্কা লাগে, ঠিক আছে, তাহলে এই চান্সটা
কি দেখছো, এই চান্সটা 4টে বলই একসাথে ধাক্কা লাগার চান্সটা কি খুবই কম। নিশ্চয়ই দেখবো এ আর বি আগে ধাক্কা লাগলো, তারপর গিয়ে সি মারলো, তারপর গিয়ে ডি মারলো, কিন্তু বিক্রিয়া এইভাবে সূত্রপাত হবে না। ঠিক আছে, যতগুলো মলিকুলারিটি যত সেইভাবে সংঘর্ষটা হতে হবে। এবার ধরো তোমায় বললো একটা ঘরের দু প্রান্তে দুজন বসে আছে, দুজনকে বলা হলো বলটা ছুঁড়তে, তাহলে ধাক্কা লাগার চান্সটা অনেক হাই। ঠিক আছে, তাহলে যত আণবিকতা বাড়তে থাকবে 3, 4, 5 যত হতে থাকবে, আণবিকতা বাড়া মানে কিন্তু এদেরকে অ্যাট এ টাইম ততগুলো অণুকে সংঘর্ষ করতে হবে। ঠিক আছে, বা ততগুলো পরমাণুকে এসে একসাথে ধাক্কা লাগতে হবে, একসাথে ধাক্কা লাগতে হবে, একসাথে, মানে যত আণবিকতা ততগুলো অণু বা পরমাণু এসে কিন্তু সংঘর্ষ হবে, তার মাধ্যমে কিন্তু বিক্রিয়াটা স্টার্ট হবে। এবং বিক্রিয়াটা যেহেতু মৌলিক বিক্রিয়া, তাই কি বিক্রিয়া এগুলো ওয়ান স্টেপ মানে সবাইকে একসাথে ধাক্কা লাগতে হবে। এরম নয় যে A2 B2 আগে ধাক্কা লাগলো, তারপরে আরেকটা A2 এলো, তাহলে তো একাধিক স্টেপ হয়ে গেল। ওয়ান স্টেপ বিক্রিয়া মানে কিন্তু সবাইকে একসাথে ধাক্কা লাগতে হবে। তাহলে ওয়ান স্টেপ বিক্রিয়া অর্থাৎ মৌলিক বিক্রিয়া, এদের উচ্চ আণবিকতা হওয়া সম্ভব নয়। সম্ভব নয়, কেন নয় বুঝতে পারছো? তার মানে এরকমও বলতে পারি আণবিক মৌলিক বিক্রিয়ার সংখ্যা খুবই কম, মানে এমন মৌলিক বিক্রিয়া খুবই কম আছে যাদের আণবিকতা এটাই একটা কোশ্চেন হতে পারে যে আণবিক মৌলিক বিক্রিয়ার সংখ্যা খুবই কম, ব্যাখ্যা করো। বোঝা গেছে? তাহলে আণবিকতা 3 মানে মৌলিক বিক্রিয়া যার আণবিকতা 3 তার সংখ্যা খুবই কম। কেন কম খেয়াল করে দেখো না, এই ধরো 3টে বল দিলাম, অ্যাট এ টাইম ধাক্কা লাগতে হবে, তাহলে এই চান্সটা তো যত বলের সংখ্যা বাড়ছে তত একসাথে ধাক্কা লাগার চান্সটা কী হচ্ছে, কমে যাচ্ছে। এবার মনে হতে পারে স্যার যদি একটা পরে ধাক্কা লাগে কী অসুবিধা আছে, ধরো এ আর এ এরা যদি আগে ধাক্কা লেগে যায় তাহলে তো বিক্রিয়া স্টার্ট হয়ে গেল, তারপরে এসে এ ধাক্কা মারছে, তাহলে তো বিক্রিয়ার ধাপটা ওয়ান স্টেপ আর হলো না, তাহলে তো আর ওয়ান স্টেপ হলো না। এরা দুজন স্টার্টটা করলো, তারপরে এসে ধাক্কা মারলো, তাহলে তো বিক্রিয়াটা ওয়ান স্টেপ হলো না, তাহলে মৌলিক বিক্রিয়া হচ্ছে না, জটিল বিক্রিয়া হয়ে যাচ্ছে। তো কোশ্চেনটা কী হতে পারে, কোশ্চেনটাকে নোট ডাউন করে রাখতে পারো, আণবিক মৌলিক বিক্রিয়ার সংখ্যা খুবই কম, ব্যাখ্যা করো। বা তোমার 4 বা 5 আণবিকতা তো হবেই না বললেই চলে। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু দিতে পারে। তো আণবিকতা কম, এগুলো সব কমপ্লিট হয়ে গেল। যে কোশ্চেনগুলি বললাম এগুলি অবশ্যই টাইপ 2 এর অঙ্ক করে নেওয়ার পর ব্র্যাকেট দিয়ে কোশ্চেন অ্যান্সার যতগুলো পাও এই টাইপের কোশ্চেন, লাস্টেও যেটা বললাম এটাও কোশ্চেন অ্যান্সার ফর্মে লিখে নেবে, অবশ্যই ছায়া ও সাঁতরার বইতে পাবে। তো লিখে রেডি করে রাখবে। পরের দিন আমরা কেমিক্যাল কাইনেটিক্সের কিসে চলে যাব, শূন্য ক্রম বিক্রিয়ায় চলে যাব। শূন্য ক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়া এই দুটি আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে। পরের দিন আমরা শূন্য ক্রম বিক্রিয়াটি কমপ্লিট করব। আজকের ক্লাসটা এত অবধি থাক। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।